পাহাড়ে অশান্তি চলতেছে, আপনারা সবাই জানেন সমস্যাটা কত বড় আর আমাদের এটা কিভাবে ট্যাকেল করা উচিত তাই নিয়ে আমার নিজস্ব মতামত বলবো আজকে। যদিও আমি দেখতে পারতেছি আমার পাঠক দর্শকদের বেশিরভাগ অংশই একটা মতামত অলরেডি নিয়ে ফেলছেন, কিন্তু আমরা সব মতকে বিবেচনায় নিয়ে একটা সমাধানের দিকে আগাবো। এইটা মানতে তো আমাদের কোনো অসুবিধা নাই, তাই না, যে পার্বত্য চট্টগ্রামের সমস্যা জটিল। আর এটাও মানতে অসুবিধা নাই যে এই সমস্যার সমাধান আমাদের করতেই হবে। আমাদের ভুলে গেলে চলবে না পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের সার্বভৌম সীমানার মধ্যে, আর পার্বত্য চট্টগ্রামের বাসিন্দারা বাংলাদেশের নাগরিক। এটা মাথায় নিয়ে চিন্তা করলে সমস্যার সমাধান খুব সহজ হয়ে যাবে। আগে আমরা পার্বত্য চট্টগ্রামের সেই অশান্তির ইতিহাসটা একটু দেখে আসি, তাছাড়া আমরা বুঝবো না কোথায় থেকে এটা শুরু হইলো, কে এটা বড় করলো, আর কোন মাথামোটা রাজনৈতিক নেতার কারণে আজকে পাহাড়ের এই অশান্তি। আসেন ইতিহাসটা একটু দেখে আসি। বাংলাদেশের পাহাড়ি তিনটা জেলা, রাঙামাটি, বান্দরবন আর খাগড়াছড়ি, যেটাকে চিটাগাং হিল ট্র্যাক্টস বলা হয়, সেটা নিয়ে 1971 সালের পর থেকে একটা অশান্তি চলে আসতেছে। এই অশান্তির কারণ কি, এর ব্যাপকতা কত দূর, আর এর সমাধানই কি? হিল ট্র্যাক্টস অশান্ত হয় 71 সালের পর, নতুন বাংলাদেশের সংবিধান প্রণয়নের সময় থেকে। আর একটু ভালো করে বলা যেতে পারে যে 1971-এর যুদ্ধের সময় থেকে। এই নিয়ে সাপ্তাহিক বিচিত্রায় 1984 সালে চিন্ময় মুৎসিদ্দি একটা আর্টিকেল লিখে খুব সাড়া ফেলছিল। সে আর্টিকেলটার শিরোনাম ছিল পার্বত্য চট্টগ্রাম অশান্ত কেন। এইটা সাহেব পাতাটা একটু দেখান। উনি লিখতেছেন, 72-এর শাসনতন্ত্র প্রণয়ন পর্যন্ত সংসদ সদস্য মানবেন্দ্র নারায়ণ লারমা উপজাতি জনগণের বঞ্চনা সংকটের অবসান ঘটাবার শাসনতান্ত্রিক রূপকল্পের জন্য প্রচেষ্টা চালান, কিন্তু উপজাতি জনগণের জন্য কোনো প্রকার শাসনতান্ত্রিক নিরাপত্তা আদায়ে তিনি ব্যর্থ হন। জনসংহতি সমিতির অনেক নেতাকর্মী এমন মত পোষণ করেন যে শান্তিপূর্ণ গণতান্ত্রিক পথে পার্বত্য চট্টগ্রামের উপজাতি সমস্যার সমাধান হতে পারে না। অন্যদিকে মুক্তিযোদ্ধা নামধারী এক শ্রেণীর বাঙালি পার্বত্য চট্টগ্রামে ত্রাসের রাজত্ব চালায় যাচ্ছিল, হত্যা, লুণ্ঠন, নারী ধর্ষণ, জমি দখল ইত্যাদি চালাচ্ছিল নির্বিবাদে। বারবার জানানো সত্ত্বেও এইসব নৃশংস কর্মকাণ্ড দমনের চেষ্টা সরকারিভাবে করা হয়নি। তাহলে শুরু হয়েছে 1971 সাল থেকে। ইন্ডিয়া মনে করতো যে এইখান থেকে সেভেন সিস্টার্সে অস্ত্র যায় মিজো বিচ্ছিন্নতাবাদীদের কাছে, তাই এদিক দিয়া রয়ের তত্ত্বাবধানে স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স পাঠায়। 1971-এর সাথে ছিল মুজিব বাহিনী। তারা সাধারণ মানুষকে মাইডা কাইটা গ্রামের পর গ্রাম জ্বালায় দেয়। এটা আমি আলাপ করছি আগের একটা এপিসোডে, এই যে এপিসোড দেখে নিয়েন, তাও আলাপটা আবার করি। আসেন দেখি 1971 থেকে কিভাবে এই অশান্তিটা শুরু হইল। ভারতের তরফ থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সংশ্লিষ্টতার একটা বড় উপাদান ছিল একটা বিশেষ বাহিনীকে পার্বত্য চট্টগ্রাম দিয়ে অপারেশনে পাঠানো। এইটা করতে চাইছিল। এই বাহিনীর নাম ছিল স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স। এটা ছিল রয়ের একটা ফোর্স। জেনারেল উবান ছিলেন এই ফোর্সের প্রথম ইন্সপেক্টর জেনারেল। 1962 সালের শেষ দিকে এই ফোর্সটা গড়ে ওঠে। 71 সালে এই জেনারেল উবানই ছিল মুজিব বাহিনীর প্রশিক্ষক। মুজিব বাহিনী কি ছিল জানেন তো? ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের যৌথ গেরিলা বাহিনী। এরা কিন্তু যুদ্ধ করেনি। আর আজকে তারা মুক্তিযুদ্ধের সিপাহসালার হয়ে গেছে। এই যে ফজা পাগলা, এও মুজিব বাহিনীর কমান্ডার ছিল। উবান শুধু মুজিব বাহিনীর প্রশিক্ষক ছিল না, রক্ষী বাহিনীরও প্রশিক্ষক ছিল। পার্বত্য চট্টগ্রামের চূড়ান্ত অপারেশনের সময় কেবল মুজিব বাহিনী না, স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্সের নামের ওই আনকনভেনশনাল বাহিনীকে ভারতীয়রা পার্বত্য চট্টগ্রাম দিয়ে বাংলাদেশে ঢুকায় দেয়। এই ফোর্সের দায়িত্ব ছিল চট্টগ্রামে ভারত নিয়ন্ত্রিত মিজোরাম এবং নাগাল্যান্ডের স্বাধীনতা সংগ্রামীদের খুঁজে বের করা এবং নিশ্চিহ্ন করে দেওয়া। এখানেই শেষ না। এই মুজিব বাহিনীর ট্রেনিং এর টাকা কে দিছিল জানেন? অনেক সারপ্রাইজ। এই মুজিব বাহিনীর ট্রেনিং এর সমস্ত অবকাঠামো, প্রশিক্ষণ সহায়তা দিছিল মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। এবং এই সিআইএ এর টাকাটা আসছিল ইসরায়েল থেকে। ইসরায়েল থেকে মুজিব বাহিনীর প্রশিক্ষণ কাজে ব্যবহৃত দেরাদুনের অবকাঠামোর প্রায় সবই সিআইএ এর টাকা, যেটা আসলে আসছিল ইসরায়েল থেকে। এবং এই অবকাঠামোটাকে ব্যবহার করা হয় স্পেশাল ফোর্সকে প্রশিক্ষণ দেওয়ার জন্য। হাসিনা কথায় কথায় এখন আমেরিকারে গালায়, ইসরায়েলকে গালায়, তাই না? কারণ আমেরিকা ট্রেনিং এ মধু আসছিল। আওয়ামী লীগ প্রচার করে না যে আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল আমেরিকা, বলে না দেখেন ট্রেনিং তাইলে কেন দিছিল? ট্রেনিং দিছিল যেন এই মুক্তিযুদ্ধ বামপন্থীদের হাতে চলে না যায়। যাই হোক, স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্সের সাথে মুজিব বাহিনীর পার্বত্য চট্টগ্রাম দিয়ে অভিযান শুরু হয় নভেম্বরের শেষে। ওরা ত্রিপুরা রাজ্য থেকে পার্বত্য চট্টগ্রামের পানছড়িতে প্রবেশ করে। তো চাকমারা ভাবে যে বাহ, এরা তো আসছে আমাদের স্বাধীন করে দিতে। ওরা অভ্যর্থনা জানাইতে চায়। একটা খাসিও সাথে নিয়ে গেছিল। মুজিব বাহিনী আর স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স এই খাসিটা নিছে, কিন্তু অভ্যর্থনাকারী যারা আসছিল সবাইকে হত্যা করছিল। এরপর তারা পানছড়ির পাহাড়ি গ্রামগুলোতে হামলা শুরু করে।
বাড়িঘরে লুটপাট চালায়, আগুন লাগায় দেয়, সামনে যাকে পায় তাকেই খুন করে এবং মেয়েদেরকে ধরে ধরে ধর্ষণ করে। তাদের সেই হামলায় সেদিন পানছড়িতেই 32 জন নিহত হয়। তারপরে পানছড়ি থেকে তারা খাগড়াছড়ির দিকে রওনা হয়। যাওয়ার পথে তারা 176টা বাড়িঘর জ্বালায় দেয়। 14 ডিসেম্বরেও তারা 22 জনকে হত্যা করে, পাহাড়ি জনগণ। এই ছিল আওয়ামী লীগের মুজিব বাহিনীর মুক্তিযুদ্ধ। এটাই তাদের কন্ট্রিবিউশন। বাংলাদেশ থেকে ভারতীয় সামরিক বাহিনী চলে যাওয়ার সময় তাদের সেনাবাহিনীর একটা ব্রিগেড কিন্তু রেখে দেওয়া হয়েছিল কক্সবাজারে, এবং ওই ব্রিগেড 1972 সালের জুলাই পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে অপারেশন চালায়, তারপরে দেশে প্রত্যাবর্তন করে। এবং কক্সবাজারে ভারতীয় সেনাবাহিনীর একটা ব্রিগেডের উপস্থিতি গোপন রেখেই 72-এর 12ই মার্চ জানানো হয়েছিল যে বাংলাদেশ থেকে সমস্ত ভারতীয় সৈন্য চলে যাচ্ছে। মুজিব যেদিন জয় বাংলা হয় 1975-এ, সেই সময় পার্বত্য চট্টগ্রামে অপারেশন চালানো একটা ভারতীয় হেলিকপ্টার বিধ্বস্ত হয়, মারা যায় ভারতীয় বিমান বাহিনীর কিছু কর্মকর্তা একই দিনে 1975-এর 15 আগস্ট। মুজিব আসলে মূলত পার্বত্য চট্টগ্রামকে ইন্ডিয়ার হাতে তুলে দিছিল। আর সেই ইতিহাসে আর গেলাম না, কিন্তু এখন পার্বত্য চট্টগ্রাম নিয়ে ইন্ডিয়ার পরিকল্পনা কি আসেন সেটা একটু বুঝে দেখি। ইন্ডিয়ার একটা দুর্বল জায়গা আছে না, চিকেন নেক বইলা, যেটা দখল নিতে পারলে 7 সিস্টার আলাদা করে দেওয়া যাবে। ইন্ডিয়া সেটা নিয়ে সবসময় প্যারার মধ্যে থাকে। আমাদেরও একটা উইক জায়গা আছে, সেটা হইতেছে ফেনী, যা আমাদের বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে পার্বত্য চট্টগ্রাম এবং চট্টগ্রামকে যুক্ত করছে। ওই জায়গা দিয়ে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে যদি দিতে পারে ইন্ডিয়া, তাহলে চিকেন নেক নিয়ে তার না ভাবলেও চলবে, সে মুফতে একটা সমুদ্র বন্দর পেয়ে যাবে। তাই সে পার্বত্য চট্টগ্রামের সব বিচ্ছিন্নতাবাদীদেরকে অকাতরে সাপোর্ট দেয়, শান্তি বাহিনীকে সাপোর্ট দিছে। তারা জানে পার্বত্য চট্টগ্রাম যদি বিচ্ছিন্ন হয়ে একটা আলাদা রাষ্ট্র হয়, তাহলে এই ল্যান্ড লক একটা অতি ক্ষুদ্র অল্প জনগোষ্ঠীর ভূখণ্ডে ইন্ডিয়ার উপরে পুরো নির্ভর করা ছাড়া কোনো উপায় নেই। আর ওই অংশটা ইন্ডিয়া খাইয়া ফেলতে কোনো সমস্যা হবে না। তবে আমরা এই সমস্যার কথা সবাই জানি কম বেশি। কিন্তু দ্বিতীয় সমস্যাটা কি, এটা খুব জটিল এবং কম আলোচিত। সেই প্রসঙ্গে আমি আরেকটা আলোচনা করে নিই, আপনাদের বুঝতে সুবিধা হবে। হংকং আর চায়না মেনল্যান্ড, এই দুইটা ভূখণ্ড একই দেশের, কিন্তু সিস্টেম আলাদা। হংকং অশান্ত না, আপনি একটা দেশে দুইটা সিস্টেম করলে সেটা অশান্তির বীজ হয়ে থাকে। কারণ দেশ বা রাষ্ট্র একটা শরীরের মতো, এটা একটা রাজনৈতিক অর্থনৈতিক সংহতির দরকার আছে। ইকোনমিক সিস্টেম আলাদা হইলে রাজনৈতিক সংহতি রক্ষা করা দূর হয়ে যায়। কার্ল মার্কস বলছেন যে রাজনীতি হইতেছে অর্থনীতির ঘনীভূত রূপ। একটা দেশের ইকোনমি যেমন, রাজনীতিও তেমন। তো পার্বত্য চট্টগ্রামের ইকোনমি কি আলাদা? হ্যাঁ, আলাদা। ওদের বর্তমান ভূমি মালিকানা ব্যবস্থা খুব জটিল এবং বহুমুখী কাঠামোর উপর প্রতিষ্ঠিত, যা ঐতিহাসিক, সামাজিক এবং সাংস্কৃতিক এবং প্রশাসনিক কারণগুলোর একটা মিশ্রণ। এটা প্রধানত 3টা স্তরে বিভক্ত। একটা হচ্ছে ঐতিহ্যবাহী ভূমি মালিকানা ব্যবস্থা, এটা সবচেয়ে বড় ভূমি ব্যবস্থাপনা। আনুমানিক 50 থেকে 60% জমি ঐতিহ্যবাহী ভূমি ব্যবস্থাপনার মধ্যে পড়ে। 2 নম্বর হইতেছে জনজাতি ভিত্তিক মালিকানা। পার্বত্য অঞ্চলের প্রধান জনগোষ্ঠী যেমন চাকমা, মারমা, ত্রিপুরা এবং অন্যান্য উপজাতি গোষ্ঠীগুলো তাদের নিজস্ব ঐতিহ্যবাহী ভূমি ব্যবস্থাপনা পদ্ধতি অনুসরণ করে। এই ব্যবস্থায় জমির মালিকানা সাধারণত পরিবার বা গোষ্ঠীর মধ্যে থাকে এবং এটা মৌখিক ঐতিহ্য এবং নিয়মের ভিত্তিতে পরিচালিত হয়। জমি ভোগ দখল এবং ব্যবহার করার অধিকার আছে, কিন্তু তা প্রায় আইনগতভাবে নথিভুক্ত নয়, কোনো দলিল নাই। 3 নম্বর হইতেছে জুম চাষের জমি। পাহাড়ি অঞ্চলে জুম চাষের জন্য ভূমি ব্যবহার করা হয়, যা স্থানীয় জনজাতির একটা ঐতিহ্যবাহী কৃষি পদ্ধতি। এইখানে জমি ব্যক্তিগত মালিকানার অধীনে না, বরং এটা গোষ্ঠীগত ব্যবস্থাপনায় পরিচালিত হয়। এটা গেল পাহাড়িদের নিজস্ব মালিকানা পদ্ধতি। 2 নম্বর আছে সরকারি ভূমি মালিকানা। এর মধ্যে আছে সরকার ঘোষিত রিজার্ভ বন। পার্বত্য চট্টগ্রামের বড় একটা অংশ রিজার্ভ ফরেস্ট এবং সংরক্ষিত বন হিসেবে ঘোষিত। এই ভূমি বন বিভাগ দিয়ে নিয়ন্ত্রিত এবং এতে চাষাবাদ বা বসতি স্থাপন নিষিদ্ধ। তবে অনেক এলাকায় স্থানীয় জনগণ ঐতিহ্যগতভাবে এই ভূমি ব্যবহার করছে, এটাও কিন্তু ভূমি বিরোধের একটা কারণ। সরকারি প্রকল্প যেমন ধরেন কাপ্তাই লেক এবং বাঁধ প্রকল্পের জন্য ব্যাপক ভূমি অধিগ্রহণ করা হয়েছিল, যা স্থানীয় জনগণের ভূমি হারানোর অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা এই প্রসঙ্গে আজকের আলোচনা করবো না। এটা আনুমানিক 25 থেকে 30% ভূমি সংরক্ষিত বনাঞ্চলের অধীনে সরকারি ব্যবস্থাপনায় আছে। 3 নম্বর হচ্ছে আইনগতভাবে নথিভুক্ত মালিকানা। পাকা দলিলের মাধ্যমে মালিকানা। কিছু কিছু এলাকায় ব্যক্তি বা গোষ্ঠী তাদের জমির দলিল নথিভুক্ত করছে, রেজিস্ট্রি করছে। তবে এইটা পার্বত্য অঞ্চলে খুবই সীমিত এবং সমস্যাযুক্ত, কারণ অনেক জমির মালিকানার বিষয়ে সরকারি রেকর্ড এবং স্থানীয় ঐতিহ্যবাহী নিয়মের মধ্যে সংঘাত আছে। 2001 সালে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন গঠিত হয়, যার উদ্দেশ্য ছিল ভূমি বিরোধ সমাধান করা। তবে এটা কখনোই কার্যকরভাবে ভূমি মালিকানা সমস্যার সমাধান করতে পারেনি। কিছু জমি স্থানীয় বা বাঙালি যারা সেটলার গেছে তাদের ব্যক্তিগত মালিকানায় এটা রেজিস্ট্রেশন হয়েছে। এটা খুবই সীমিত এবং বেশিরভাগ ক্ষেত্রেই খুবই সমস্যাজনক। এটার মধ্যে প্রবলেম আছে নানা ধরনের। তো ঐতিহ্যবাহী নিয়ম এবং সরকারি রেজিস্ট্রেশনের মধ্যে যে বিভ্রান্তি, এটার কারণে জমি নিয়ে প্রায় বিরোধ দেখা যায়।
আনুমানিক 10 থেকে। হ্যালো, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আপনাদেরকে দেখাবো আজকে কিভাবে উইন্ডোজ 10 সাপোর্টেড যে পিসি বা ল্যাপটপগুলো আছে তাতে কিভাবে উইন্ডোজ 11 ইনস্টল করবেন এবং উইন্ডোজ 11 চালাবেন। আমার ল্যাপটপে উইন্ডোজ 11 রিকোয়ারমেন্টস নেই, কিন্তু তারপরও আমি আমার ল্যাপটপে উইন্ডোজ 11 চালাচ্ছি এবং কিভাবে এটা আপনাদেরকে আমি চেক করে দেখাই যে আমার রিকোয়ারমেন্টস আছে কি না উইন্ডোজ 11-এর। তার জন্য আপনারা যেভাবে চেক করবেন, যে কোনো একটি ব্রাউজারে গিয়ে সার্চ করবেন উইন্ডোজ 11 রিকোয়ারমেন্টস চেক টুল। এটা লিখে সার্চ করার পর যে মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট উইন্ডোজ 11 চেক টুল, এখানে ক্লিক করবেন। তারপরে একটু নিচে আসবেন। নিচে আসার পর এই যে দেখেন, এই যে এখানে লেখা আছে ডাউনলোড দ্য পিসি হেলথ চেকার। তো আমি এখানে চাপ দিলাম যে আমার ডাউনলোড করা আছে, তা আবার বলতেছে ডাউনলোড করতে, আমার ডাউনলোড করা আছে। তা আমি ফোল্ডারে চলে গেলাম। এই যে এমন এই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করা হয়ে গেলে দেখাচ্ছি আপনারা কীভাবে চেক করবেন। আমার ইনস্টল হয়ে গেছে, এখন অটোমেটিক ওপেন হয়ে যাবে। এই যে ইনস্টল হওয়ার পর ওপেন করবেন, এরকম ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসার পর যে আপনারা এখানে একটা বাটন দেখতে পারতেছেন চেক নাও। তারপর চেক নাওতে ক্লিক করবেন। এই যে এখানে দেখতে পারবেন সি অল রেজাল্ট। আমার যেহেতু অন করা আছে তাই কোনো লোড নিল না, যেহেতু আমার উইন্ডোজ 11 রান করা তাই লোডিং নেয়নি। আপনাদের ক্ষেত্রে লোডিং নিতে পারে, তো এইভাবে চেক করে নেবেন। দেখেন আমার প্রসেসর কোর ঠিক আছে, এসএসডি, র্যাম, দিস পিসি সাপোর্ট, বোর্ড সব কিছু ঠিক আছে। শুধু আমার প্রসেসরটা কারেন্টলি সাপোর্ট ফর উইন্ডোজ 11 মোর অ্যাবাউট সাপোর্ট সিপিইউ প্রসেসর ইন্টেল কোর আই 2 GHz, মানে আমার গিগাহার্টসের জন্য আমার এটাতে উইন্ডোজ 11 সাপোর্ট করে না। আর হচ্ছে টিএমপি 2.0 মাস্ট বি সাপোর্টেড অ্যান্ড এনেবল অন দিস পিসি। তো আমার এটা নাই, তারপর আমি এভাবে কীভাবে ইনস্টল করছি এটা নিয়ে যদি ভিডিও চান তাহলে কমেন্ট করে জানান, ইনশাল্লাহ আমি ভিডিও নিয়ে আসবো। এখান থেকে আপনার পিসির হেলথ সব কিছু চেক করতে পারবেন। এই যে আমার পিসিটা 3 বছর আগের ওল্ড, 3 ইয়ার্স ওল্ড, তাই 3 ইয়ার্স দেখাচ্ছে। 256 GB SSD, তাই যেখানে 8 GB র্যাম সব কিছুই আপনাদেরকে দেখায়।